নমস্কার, শুভ সন্ধ্যা। সকল পিটসবার্গ বঙ্গবাসীদের আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অকুণ্ঠ ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম জানাই। আজ একটি বিশেষ দিন। আজ আমাদের আনন্দ সন্ধ্যা হওয়ার কথা ছিল, কিন্তু সবাই জানেন যে এই কোভিড-19 সময়ে আমরা কিছুই করতে পারছি না, সব কিছু অ্যারেঞ্জ করেও ক্যান্সেল করে দিতে হলো। তাই ভাবলাম আজকে দিনটা কেন সেলিব্রেট করবো না। পৌঁছে গেলাম বড়দের কাছে। বড়রা আমায় ভালোবাসায় পড়িয়ে দিয়েছেন। অনেকেই গান, কবিতা, আবৃত্তি, নাচ, ছবিও পাঠিয়েছেন। আজ আমরা সবগুলো তো আপনাদের সাথে শেয়ার করব। কথায় বলে, কবি বলেছেন, হেথা হতে যাও পুরাতন, এখানে নতুনের খেলা আরম্ভ হয়েছে। কিন্তু তা তো নয়। পুরনো যদি না থাকে তবে নতুনকে জানবো কি করে? কথায় বলে, পুরনো চাল ভাতে বাড়ে। আমাদের পিটসবার্গের পুরাতন সদস্যরা আমাদের পরম সম্পদ। তারা যেমন নাচতে পারেন, তেমন গাইতে পারে, তেমনি ধর্মপ্রাণা, তেমনি সুবক্তাও। আজ এই বিশেষ দিনে পরম্পরায় আমরা সেই স্বাদের আস্বাদ গ্রহণ করব। আকর্ষণের পর আকর্ষণ। আপনাদের সবার জন্য রয়েছে অনেক আকর্ষণ। প্রথমে যে মানুষটিকে দিয়ে শুরু করছি, তিনি একজন অবাঙালি হয়েও বাংলার অনুরাগী। হয়তো ভালো করে বাংলা বলতে পারেন না, কিন্তু বাংলা গানে তিনি পারদর্শী ছিলেন। তার গাওয়া জাগো তুমি জাগো এখনো প্রত্যেকটা পুরনো মানুষের কানে লেগে আছে। Mr. Vijay Kapoor is one of the most dedicated worshipper of Bengali Association of Pittsburgh and of course Bengali music and culture. He can't speak Bengali but can sing Bengali song flawlessly. He has performed in many of BAP programs. He is also a past president of BAP. Moved to Pittsburgh in 1975. Vijay and Sulachana have always on helping and encouraging hand for all communities. Here is the song from Mr. Vijay Kapoor. Please enjoy. তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধরিণী অভয় শক্তি বল প্রদয়নী তুমি জাগো জাগো তুমি জাগো প্রণমী বরদা আজরায়া তোলা প্রণমী বরদা আজরায়া তোলা বাহুবল ধারিণী ঋচুধর ধারিণী জাগমা শরণময়ী চন্দিকা শঙ্কর জাগো জাগুমা জাগো বিতান তুমি জাগো। ও কিতাব নেই होने की वजह। সময়টা বড্ড মন খারাপের। মনে অশান্তি, আতঙ্ক গ্রাস করেছে দৈনন্দিন জীবনকে। তাই পরম মাতার কাছে আমাদের আত্মনিবেদন। তিনি যে আমাদের রক্ষাকর্তা, তিনিই পারেন একমাত্র এই ভয়ানক পরিস্থিতি থেকে আমাদের মুক্তি দিতে। তাই আমাদের প্রিয় রেবা মাসি শ্রীমতী রেবা মিত্র গীতা থেকে কিছু শ্লোক পাঠ করে শোনাচ্ছেন। রেবা মাসি পিটসবার্গে আছেন 2 যুগ হয়ে গেল। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেলেও আজও তিনি সমান ঋজু, স্বয়ম্ভু, স্বনির্ভর। শুনুন তার পাঠ। তনুশ্রী আমাকে ফোন করে বলল, মাসি কিছু তুমি বলবে? আমি ভাবলাম সারা বিশ্বে যা মহামারী চলছে, এখন গীতা পড়াটাই শ্রেষ্ঠ। তাই আমি একটু গীতা পড়ছি। মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुत स्तुन्नन्ति दिव्यस्तवैर्वेदै यं शामगा
ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি ইয়ং যোগিনো যশান্তুং নু বিদুঃ সুরাসুরগণা দেবা ওই তস্मै নমঃ ইতি শ্রীমদ্ভগবদ্গীতা মঙ্গলধ্যাनं সমাপ্তম। গীতা সুগীতা কর্তব্যা কিবন্নৈ শাস্ত্র বিস্তরৈ যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্ম বিনিশ্চিতা। সর্বশাস্ত্রময়ী গীতা সর্বদেবময় হরি সর্বতীর্থময়ী গঙ্গা সর্বদেবময় মনু। গীতা গঙ্গা চ গায়ত্রী গোবিন্দেতি হৃদি স্থিতে চতুর্গকার সংযুক্তে পুনর্জন্মন বিদ্যতে। গীতা ধীতা চ এনাপি ভক্তিভাবেন চেতসা বেদশাস্ত্র পুরাণানি তেনাধীতানি সর্বস্ব। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ থেকে আমি কয়েকটা শ্লোক পড়ছি। অর্জুন উবাচ স্থানে ঋষিকেশ তব প্রকৃত্যা জগৎ প্রহস্যতনুরজ্যতে চ রক্ষাংসি ভীতানি দিশো দ্রবন্তে সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংজ্ঞা কস্মাচ্চ তেন নমেরন মহাত্মন গরিয়সে ব্রহ্মণোপাদি কর্ত্রে অনন্ত দেবেশ জগন্নিবাস তমক্ষরং সৎ সত্তৎপরং যৎ। অর্জুন বলিলেন, হে ঋষিকেশ, আপনার মাহাত্ম্য কীর্তনে সমস্ত জগৎ প্রবিষ্ট আপনার প্রতি অনুরক্ত হয়, কারণ আপনি সর্বাত্মা ও সর্বভূতের সহিত। রাক্ষসগণ ভীত হইয়া নানা দিকে পলায়ন করিতেছে এবং সিদ্ধগণ আপনাকে নমস্কার করিতেছেন। এই সমস্তই যুক্তিযুক্ত। হে মহাত্মা, হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, আপনি ব্রহ্মার গুরু এবং আদি কারণ। আপনাকে সকলে কেন নমস্কার করিবেন না? যাহা ব্যক্ত যাহা অব্যক্ত তাহা আপনি এবং এই উভয়ের অতীত। হে অক্ষর ব্রহ্ম, তাহাও আপনি। আপনি ভিন্ন ত্রিভুবনে অন্য কিছুই নাই। তমাদিদেব পুরুষ পুরাণ স্তমস্য বিশ্বস্য পরং নিধানম বেদাসি বেত্তাসি বেদঞ্চ পরঞ্চ ধাম তয়া ততং বিশ্বম অনন্ত রূপ। হে অনন্ত রূপ, আপনি আদিদেব ও অনাদি পুরুষ এবং বিশ্বের পরম প্রলয় স্থান। যাহা কিছু বেদ্য তৎসমূহের বেদিতা আপনি। যাহা কিছু বেদ্য তাহাও আপনি। আপনি পরম ধাম এবং আপনি জগৎকে পরিব্যাপ্ত করিয়াছেন। বায়ুর্যমগ্নির বরুণস্য শাঙ্ক প্রজাপতিস্তং প্রপিতামহশ্চ নমো নমস্তেস্তু সহস্রকীর্ত পুনশ্চ ভূয়োপি নমো নমস্তে। নমো পুরস্তাদত পৃষ্ঠস্থস্তে নমস্তু তে সর্বত এব সর্ব। অনন্ত বীর্যামিত বিক্রমস্তং সর্বং সমাপ্নোষি ততোষি সর্ব। আপনি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র। আপনি কশ্যপাদি প্রজাপতিরূপ, লোকপিতা এবং পিতামহ ব্রহ্মারও জনক। আপনাকে সহস্রবার নমস্কার করি, আপনাকে পুনরায় নমস্কার করি, আবার আপনাকে পুনঃ নমস্কার করি। হে সর্বাত্মা, আপনাকে সম্মুখে নমস্কার করিতেছি, আপনাকে পশ্চাতে নমস্কার করিতেছি, আপনাকে সকল দিক হইতে নমস্কার করিতেছি। হে অনন্ত বীর্য, আপনি অসীম বিক্রমশালী, আপনি সমগ্র বিশ্বকে ব্যাপিয়া আছেন, অতএব আপনি সর্বস্বরূপ। আপনি ভিন্ন অন্য কিছুরই স্বতন্ত্র সত্তা নয়। সখেতি মত্তা প্রসভং যদুক্তং। হে কৃষ্ণ, হে যাদব, হে সখেতি অজানতা মহিমানং তবেদং ময়া প্রমাদাৎ প্রণয়ন বাপি। আপনার এই জগদাকার রূপের মাহাত্ম্য না জানিয়া প্রমাদ হেতু বা প্রণয়বশত আপনাকে সখা ভাবিয়া হে কৃষ্ণ, হে যাদব, হে সখে এই রূপে অভিনয়ে সম্বোধন করিয়া যাহা বলিয়াছি। শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বাধারং গগনসদৃশং মেঘবর্ণং শুভাঙ্গং লক্ষ্মীকান্तं কমলনয়नं যোগীভির্ধ্যানগম্যং বন্দে বিষ্ণুং ভবভয়হরং সর্বলোকৈকনাথং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত
রাধা কান্ত নমস্তে। ঘরোয়া মাসিক গান বাজনার অনুষ্ঠান পিটসবার্গবাসীদের কাছে অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান। আমাদের প্রিয় সুশান্ত মেসমশায়ের প্রয়াণের পর থেকে যিনি এই অনুষ্ঠান পরিচালনার গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি রীনা মাসি, যার অন্য নামটি অনেকেই বোধহয় জানেন না, সেটি সুমিত্রা ব্যানার্জি। রীনা মাসি একজন নৃত্যপটীয়সী, সুগায়িকা তো বটেই, একজন বাচনশিল্পী হিসেবেও যে তিনি প্রশংসার দাবি রাখেন তা আমাদের এতদিন অজ্ঞাত ছিল। আজ পরবর্তী শিল্পী হিসেবে সে গুণের আত্মপ্রকাশ ঘটিয়েছেন শিল্পী নিজে। নমস্কার, আমি রীনা ব্যানার্জি বলছি। ভুল ত্রুটিগুলো মাফ করে নেবেন। নস্টালজিয়া, বিশেষত সুখের দিনের প্রতি আমাদের আকুলতা, সেই ছোটবেলাকার শত শতবার শোনা ও আবৃত্তি করা মনকে নাড়া দেয় কখনো কখনো। তাই সকালে পুরনো দিনের ফিরে যাওয়ার জন্যে এই প্রচেষ্টা। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতাটি আবৃত্তি করছি। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলে মেঘ উড়িয়ে আসে, সন্ধে হলো সূর্য নামে পাঠে, এলেম যেন জোড়া দিঘির মাঠে, ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই, ভয় পেয়েছো ভাবছো এলেম কোথায়, আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা, চোর কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে, তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতানা স্মরণ করছো মনে, বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর, আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো, হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবা ফুল, আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সিঁড়ি, শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে ওঠে হারে রে 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 রে, তুমি বললে যাস নে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা, এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে, আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে, তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে, রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না হা, ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে, দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে, পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। আজকের অনুষ্ঠানের পরবর্তী শিল্পী আমাদের পরম প্রিয় মীরাদি, শ্রীমতী মীরা দাস। মীরাদির শিক্ষা শুরু হয়েছিল তার বাবার স্কুলে। তখন ওনারা নর্থ কলকাতায় থাকতেন, জোড়াসাঁকোর খুব কাছে। কাজেই রবীন্দ্রসঙ্গীতের প্রতি অনুরাগ ওনার রন্ধে রন্ধে। মীরাদির প্রথম নৃত্যগুরু ছিলেন গোপাল ব্রজবাসী। সাঁওতালি আর মণিপুরি শিখেছেন তিনি ওনারই কাছে। পরবর্তীকালে ভারতনাট্যম আর কথাকলি শিখেছেন তৎকালীন রবীন্দ্রভারতীর হেড অফ দ্য ডিপার্টমেন্ট গুরু বালাকৃষ্ণ মেননের কাছে। 1965-এ পিটসবার্গের সিরিয়া মস্কে ফোক ফেস্টিভ্যালে মীরাদি বাংলার একমাত্র প্রতিনিধি হিসেবে নৃত্য পরিবেশন করেছিলেন আমায় ভাসাইলি রে ডুবাইলি রে গানের সঙ্গে। আর গানটা গেয়েছিলেন কে জানেন? গানটি গেয়েছিলেন আমাদের প্রিয় কেষ্টদা কৃষ্ণদাস ব্যানার্জি। পরবর্তীকালে মীরাদি অনেকবার ব্যাপে
রবীন্দ্র জয়ন্তীতে ড্যান্স ডিরেকশন করেছিলেন। আবার অনেক দিন পর মঞ্চে প্রবেশ মীরাদির, পরিবেশন করছেন নৃত্যেরও তালে তালে হে নটরাজ। শুনতে থাকুন। আমাদের পরবর্তী পরিবেশন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী রত্না রায় ছোটবেলা থেকে রত্নাদির বেড়ে ওঠা সাংগীতিক পরিমণ্ডলে। ছোটবেলার শহর টাকিতে ভাই বোনেরাও প্রায় সবাই গান বাজনায় পারদর্শী।
রত্নাদি আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ। রত্নাদির বানানো মিষ্টি আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত প্রিয়। দেশের সুপ্রতিষ্ঠিত হালুইকরদের থেকে কিছু কম স্বাদ নয় তার। আজ রত্নাদি মিনিয়াপুলিসে রয়েছেন তার একমাত্র কন্যা, জামাতা, নাতি নাতনিদের নিয়ে। রত্নাদির গান অনেকদিন পর আপনাদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা ধন্য। নমস্কার, আমি রত্না রায় বলছি। পিটসবার্গের অনেক দিনের তোমাদের প্রতিবেশী, সময়ের দুর্বিপাতে আপাতত মিনিয়াপলিসে। বিএপির প্রেসিডেন্ট ও সকল মেম্বারদের আমার ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণের জন্য। মুখ পানে চেয়ে দেখি, ভয় হয় মনে, ফিরেছ কি ফেরো নাই, বুঝিব কেমনে। মুখ পানে চেয়ে দেখি, আসন দিয়েছি পাতি, মালিকা রেখেছি গাঁথি। আসন দিয়েছি পাতি, মালিকা রেখেছি গাঁথি। বিফল হলো কি তাহা ভাবি ক্ষণে ক্ষণে, ফিরেছ কি ফেরো নাই, বুঝিব কেমনে। মুখ পানে চেয়ে দেখি, গোধূলি লগনে পাখি ফিরে আসেনি রে, ধানে ভরা তরি খানি ঘাটে এসে ভিড়ে। গোধূলি লগনে পাখি ফিরে আসেনি রে, ধানে ভরা তরি খানি ঘাটে এসে ভিড়ে। আজও কি খোঁজার শেষে, ফেরোনি আপন দেশে। আজও কি খোঁজার শেষে, ফেরোনি আপন দেশে। বিরাম বিহীন তৃষা জলে কি নয়নে, ফিরেছ কি ফেরো নাই, বুঝিব কেমনে। মুখ পানে চেয়ে দেখি। আশা করি অনুষ্ঠান সবাই খুব উপভোগ করছেন। আমাদের পরবর্তী পরিবেশনা কবিতাটি শুনিয়েছেন চণ্ডী রায়, আমাদের প্রিয় চণ্ডীদা। চণ্ডীদা একটি লেখা পাঠিয়েছেন, আমি ওটা পড়ে শোনাচ্ছি। আমি চণ্ডী রায় ও আমার ওয়াইফ নমিতা রায় 2009 থেকে 2016 পর্যন্ত আমাদের প্রিয় শহর পিটসবার্গে ছিলাম। পিটসবার্গের বেঙ্গলি অ্যাসোসিয়েশন ও ঘরোয়াতে যুক্ত ছিলাম। ওখানকার বন্ধুদের অনেক ভালোবাসা পেয়েছি। পিটসবার্গের রামকৃষ্ণ মিশনে তো আমাদের নবজন্ম ঘটেছিল। যদিও রিটায়ার করার পরে বাস্টনে মেয়ের কাছে সেটেল করেছি, কিন্তু পিটসবার্গ আমাদের কাছে হোম টাউন এখনও। আমাদের এই অনুষ্ঠানে যোগদান করতে সুযোগ দেওয়ার জন্য বেঙ্গলি অ্যাসোসিয়েশনের কাছে আমরা কৃতজ্ঞ। শুনুন চণ্ডীদার কবিতাটি। নমস্কার। শ্রী রামচন্দ্র 14 বছর বনবাস শেষ করে অযোধ্যায় ফিরলেন। অযোধ্যায় ফিরে রানী কৈকেয়ীর সাথে কিভাবে সম্বোধন করলেন
সেই বিষয়ে এই কবিতা। শ্রীরামের কৈকেয়ী সম্বোধন। রচয়িতা মহাকবি কৃত্তিবাস ওঝা। আইলো দেশেতে রাম আনন্দ সবার, শুনিলা কৈকেয়ী রানী শুভ সমাচার। অভিমানে কৈকেয়ীর পরিপূর্ণ আঁখি, কথা কি কবেন রাম মা বলিয়া ডাকি। যদি রাম পূর্বমত করে সম্ভাষণ, রাখিব এ দেহ নহে ত্যাজিব জীবন। এতেক ভাবিয়া রানী হইল অধমুখ, করেতে রাখিল এক বিষের লড্ডুক। যদি রাম মা বলিয়া না ডাকে আমারে, ত্যাজিব এ পাপ প্রাণ বিষ পান করে। এত বলি অভিমানে রহিলেন রানী, অন্তরে জানিল তাহা রাম রঘুমণি। হইল ব্যথিত প্রাণ বিমাতার তরে, আগেতে চলিল রাম কৈকেয়ীর পুরে। ধুলায় বসিয়া রানী বিরাস বদন, হেনকালে রাম গিয়া বন্দিল চরণ। কৈকেয়ীরে শ্রীরাম কহেন জোর করে, দেখিত আইনু মাতা 14 বর্ষ পরে। অরণ্যেতে পড়েছিনু অনেক প্রমাদে, উদ্ধার হয়েছি সবে তব আশীর্বাদে। লজ্জা পাইয়া কৈকেয়ী কহে রঘুনাথে, কোন দোষে দোষী আমি তোমার অগ্রেতে। বনে গেলে দেবতার কার্যসিদ্ধি লাগি, আমারে করিলে কেন নিমিত্তের ভাগী। তুমি গোলকের পতি জানে এ সংসার, অবতার হয়েছ হরিতে ক্ষিতি ভার। সংসারের সার তুমি কে চিনিতে পারে, সূর্যবংশ পবিত্র তোমার অবতারে। ওরি মারি দেবতার বাঞ্ছা পুরাইলি, আমার মাথায় দিয়া কলঙ্কের ডালি। বাছারাম বলি তোরে আরেক কথা, এত যে দিতেছ দুঃখ জানিয়া বিমাতা। চিরকাল ভরতের বাড়া স্নেহ করি, কুবল বলিনু মুখে তোমারই চাতুরি। সর্বঘটে স্থায়ী তুমি সুখ দুঃখ দাতা, এতেক দুর্গতি কইলে জানিয়া বিমাতা। লজ্জিত হইয়া রাম হেঁট কইল মাথা, জোর হাত করে রাম কইছেন কথা। কৈকেয়ীরে তোষে বলি বিনয় বচন, তব দোষ নাহি মাতা দৈব নির্বন্ধন। কালেতে সকলই হয় বিধির নির্বন্ধ, তোমার প্রসাদে আমি বোধি 10 স্কন্ধ। তোমা হইতে পাইলাম সুগ্রীব সুমিত, সংকটেতে করিল সুগ্রীব বড় হিত। তোমার প্রসাদে করি সাগর বন্ধন, রাবণে মারিয়া আমি তুষি দেবগণ। জানিলাম লক্ষণের যতেক ভকতি, জানিলাম সীতা দেবী পতিব্রতা সতী। তোমা হইতে ধর্মাধর্ম জানিলাম মাতা, ছলবাক্যে কৈকেয়ী দ্বিগুণ পাইল ব্যথা। সবার আনন্দ হইল রাম দর্শনে, আনন্দে রহিল রাম মাতার ভবনে। কেহ নাচে কেহ গায় মনের হরিষে, লঙ্কা কাণ্ড গাইল পণ্ডিত কৃত্তিবাসে। নমস্কার। আমাদের পরবর্তী শিল্পী সীমাদি আমাদের খুব প্রিয় একজন মানুষ। একজন মনস্তত্ত্ববিদের কাজ সামলেও তিনি যে আমাদের জন্য এই ভিডিওটি পাঠিয়েছেন, তার জন্য আমরা সত্যি ওনার কাছে কৃতজ্ঞ। সীমাদির গান শেখা ছোটবেলা থেকে, বাড়িতে বড় বড় ওস্তাদদের আনাগোনা ছিল নিয়মিত। সীমাদির উচ্চাঙ্গ সঙ্গীতে ভালোবাসা তখন থেকেই। তার গুরুদের মধ্যে অন্যতম শ্রী শচীন দাস মতিলাল মহাশয়। তার কাছে গানও শিখেছেন কিছুকাল। তারপর নিয়মিত রেওয়াজ আর হয়ে ওঠে না, তবু সুযোগ পেলেই সীমাদি হারমোনিয়াম নিয়ে বসে পড়েন কখনো সখনো। আজ এই গানটি সীমাদি আমাদের জন্য পাঠিয়েছেন। চঞ্চল
নেশা যেন, কেন বলো কেন, কেন এই কণ্ঠে গান, কেন বলো কেন, এই এক মধুর নেশা যেন, কেন বলো কেন, কি যে সুর শুনেছি, সুর ভুলতে এখনো পারিনি, কি যে সুর শুনেছি, সুর ভুলতে এখনো পারিনি, আজ মনে হয় গান হয়ে মোর, তাই বুঝি পড়ছে আমার কলি, কেন এই হৃদয় চঞ্চল হলো, কে যেন ডাকে বারে বারে, কেন বলো কেন, বলো কেন। পিটসবার্গের বাঙালিদের কাছে তপতী মিশ্র একটি অত্যন্ত পরিচিত নাম। প্রতিটি বাঙালির ভালো মন্দের খবর যার নক্ষদর্পণে। অত্যন্ত সুবিশাল হৃদয় সম্ভার যার অমূল্য সম্পদ। তিনি যে সুবাচকও হবেন তা বলার অপেক্ষা রাখে না। খুব ছোটবেলা থেকেই বাচন শিল্পে তার অবাধ যাতায়াত। আজও সময় পেলে রবীন্দ্রনাথের কবিতায় মুখর হয়ে ওঠে তপতীদির সুখী গৃহকোণ। আমাদের কাছে আজ পরিবেশিত হতে চলেছে রবীন্দ্রনাথের পূজারিণী কবিতাটি তপতীদির কণ্ঠে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিণী বলছি, পূজারিণী। সেদিন শারদ দিশা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পূর্ণ শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া, নীরবে দাঁড়ালো আসি। শিহরি সবাই মহিষী কহিলা, এ কথা নাই কি মনে, অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের ওপরে মরিবে সেজন, অথবা নির্বাসনে। সেতা হতে ফিরি গেল চলি ধীরে, বধূ অমিতার ঘরে, সুমুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমান্ত সীমা পরে। শ্রীমতী রেহেরি বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে, কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পাত। অস্ত্র রবি রশ্মি আবায় খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসি একাকিনী, পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকি উঠিল শুনি কিঙ্করি, চাহিয়া দেখিল দ্বারে, শ্রীমতী রেহেরি পুঁথি রাখি ভূমে, দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ্য থালি, হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়, শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো, নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কল কোলাহল হয়ে এলো ক্ষীণ, আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন, রাজ দেবালয় ঘরে। শারদ নিশি স্বচ্ছ তিমিরে, তারা অগণ্য জলে, সিংহ দুয়ারে বাজিল বিষাণ, বন্দিরা ধরে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকাইয়া বলে। এমন সময় হেলিয়া চমকি প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, শুভ পদমূলে গহন আধারে, জ্বলিতেছে কেহ যেন সারে সারে প্রদীপ মালার মতো। মৃত্যু ক্ষিপণে পুষ্পরক্ষক তখনই ছুটিয়া আসি, সুধালো কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী, আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ পাষাণ কলকে পড়িল রক্ত লেখা, সেদিন শারদ যৎস নিশীতে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে,
শুভ পদপিলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। কেমন? পিটসবার্গের পুরনো বাঙালিদের কাছে অনামিকা সরকার একটি বিশেষ নাম। সদা হাস্যময় মানুষ, ভারী মিষ্টি মানুষ। আমাদের এই পরম্পরায় অনামিকা দিকে পেয়ে আমরা ধন্য। অনামিকা দি গীতবিতান থেকে গীতা ভারতী ডিগ্রি নিয়ে শ্রী আশিস ভট্টাচার্যের কাছে দীর্ঘদিন গান শিখেছেন। এখনও দেশে গেলে ওনার কাছে গান শিখতে যান অনামিকা দি। এক সময় অল ইন্ডিয়া রেডিওতে নিয়মিত সঙ্গীত পরিবেশন করতেন আমাদের অনামিকা দি। এনএবিসির শতকণ্ঠে রবীন্দ্রনাথে অনামিকা দি প্রতি বছর অংশগ্রহণ করেন। বর্তমানে জ্যাকসন, টেনেসির বাসিন্দা অনামিকা দি আমি আশায় আশায় থাকি গানটি পরিবেশন করছেন। শুনুন। আমি আশায় আশায় থাকি, আমার তৃষিত আকুল আঁখি, আমার তৃষিত আকুল আঁখি, কার আশায় আশায় থাকি। ঘুমে জাগরণে মেশা প্রাণে স্বপনের নেশা, ঘুমে জাগরণে মেশা প্রাণে স্বপনের নেশা, দূর দিগন্তে চেয়ে কাহারে ডাকি, দূর দিগন্তে চেয়ে কাহারে ডাকি, কার আশায় আশায় থাকি। বনে বনে পড়ে কানা কানি, অশ্রুত বাণী, কি গাহে পাখি, কি কব না পাই ভাষা, মোর জীবন রঙিন কুয়াশা, ফেলেছে ঢাকি, আমি আশায় আশায় থাকি, আমার তৃষিত আকুল আঁখি, আমার তৃষিত আকুল আঁখি, কার আশায় আশায়
সময়টা বড্ড খারাপ, বড় বিপর্যয় আমাদের সবার জীবনে। উৎকণ্ঠা, আশঙ্কা, কবে যাবে এই ভাইরাস, কবে আবার সুস্থ জীবনে ফিরে যাব, ভয় থাকবে না, মাস্ক পরতে হবে না, সেই সমস্ত নানা প্রশ্ন আমাদের সবার মনে, আপনাদেরও মনে নিশ্চয়ই। আর আমরা সবসময় পেতে চাই সেই সমস্ত বিশেষজ্ঞদের পরামর্শ, যারা জানেন বা আশার আলো দেখাতে পারেন পরবর্তী সময়ের জন্য। কবে ঠিক হব আমরা তা জানার জন্য আমিও পৌঁছে গেছিলাম আমাদের প্রিয় ফাল্গুনীদার কাছে, যিনি একজন বিশেষজ্ঞ এই ব্যাপারে। বর্তমানে উনি একটু অসুস্থ, কিন্তু তবু আমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন সাদরে। শুনে নিন সেই ইন্টারভিউটা আমাদের ফাল্গুনীদার সাথে আমার কিছু সাময়িক সময়ের প্রশ্ন নিয়ে, ভাইরাস সংক্রান্ত কিছু প্রশ্ন এবং আমাদের কিভাবে চলতে হবে সেই পরামর্শ। শুনে নিন এই ইন্টারভিউটা। নমস্কার, বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ পিটসবার্গ ইউটিউব চ্যানেল থেকে বলছি আমি তনুশ্রী। শুভ সন্ধ্যা। এই 2020 সালটা শুধু আমাদের জন্য নয়, গোটা পৃথিবীর জন্যই বড় দুঃসময়। আতঙ্কে, উৎকণ্ঠায় প্রতিটা দিন আমাদের সকলের কাছে দুর্বিষহ হয়ে উঠেছে। সকলের মনে একটাই প্রশ্ন, করোনা ভাইরাসের বিরুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে নিস্তার ঘটবে কবে? প্রতিদিন ডক্টর ফাউচি কী বলছেন সেদিকে আমাদের অধীর আগ্রহ। ঘরবন্দি সবাই অস্থির হয়ে উঠেছে। আমাদের বিএপি ডক্টর গুপ্তা, ডক্টর ফাল্গুনী গুপ্তা, আমাদের সবার প্রিয় ফাল্গুনীদা, উনিও কিন্তু আমাদের কাছে ডক্টর ফাউচির থেকে কিছু কম নন। প্রসঙ্গত বলে রাখি যে আপনারা সবাই জানেন ফাল্গুনীদা একজন ইনফেকশাস ডিজিজের বিশেষজ্ঞ, এবং আজকে আমি ফাল্গুনীদার কাছে কিছু প্রশ্ন নিয়ে এসেছি, আমাদের এই ভাইরাস সংক্রান্ত কিছু প্রশ্ন যা আমাদের মনে রোজ রোজ ঘুরপাক খাচ্ছে। নমস্কার ফাল্গুনীদা। নমস্কার। থ্যাংক ইউ। আমার প্রথম প্রশ্ন এই যে এই ভাইরাসটি এটি কি আবার ফিরে আসবে? সবাই বলছে যে আবার ফিরে আসবে সামনের হেমন্তে, যখন বাচ্চারা সব স্কুলে যেতে শুরু করবে আবার। তোমার কি মনে হয়? It's just like any other virus, particularly এরকম ধরনের ভাইরাস, people যদি do not practice the safe precautions that we have been talking about, তাহলে পরে it could, এবং দেখাই যাচ্ছে যে যেখানে অ্যারিজোনাতে, ফ্লোরিডাতে, যেখানে টেক্সাসে, যেখানে তারা এগুলো ঠিক মতন মানছে না, সেখানে তারা আসছে, সে তো হতেই পারে। এখন এগুলোকে তোমাকে ভাবতে হবে এটা কি স্পাইক অথবা ইনক্রিজ। স্পাইক মানে হচ্ছে আজকে একটু এই এক সপ্তাহ একটু বাড়লো, তারপরে আবার কমে গেল। আর ইনক্রিজ হচ্ছে কন্টিনিউয়াস ইনক্রিজ। ইনক্রিজটাই মোর মানে আমাদের পক্ষে মোর মানে 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 ভয়ের ব্যাপার। কিন্তু স্পাইকটা হচ্ছে কিছুদিন, আবার যদি লোকজন ঠিক মতন এ করে তবে চলে গেল, সেরকম ব্যাপার। তবে মধ্যে কথা হলো, যদি মানে আমরা না ঠিক মতন যেগুলো আমাদের বলেছে যখন করতে, যাতে করে এটাকে কন্ট্রোল করা যায়, কিন্তু অবভিয়াস যে না করলে পরে কিন্তু বাড়বে। So that's what the people are calling a second wave. But it's not a second wave in the true sense যে আরেকটা ভাইরাস এলো বা এরকম, নাথিং লাইক দ্যাট। অথবা ভাইরাস মিউটেশন হয়ে আরেকটা নতুন ধরনের ভাইরাস এলো, লাইক আমাদের ইনফ্লুয়েঞ্জার বেলায় প্রতি বছরই একটা নতুন করে আরেকটা ভাইরাস আসে, নাথিং লাইক দ্যাট। তো এই মুহূর্তে তো আমরা পিটসবার্গ গ্রিন জোনে আছি, কিন্তু আমি অনেকজনকেই দেখছি যে মাস্ক পরছে না বা লোকের সাথে মেলামেশা করছে, মাস্ক খুলে সবারই সাথে ফটো সেশন চলছে। তো তোমার কি মনে হয় যে আমাদের এই সময়টায় কীরকম প্রিকশনস নেওয়া উচিত? তো এখন যে নাথিং সবাই বলছে, যে এখন সবাই বলছে যে নাথিং, দ্য বেস্ট প্রিকশন ইজ দ্য মাস্ক। দ্যাট ইজ এ গুড কোয়ালিটি মাস্ক। এবং যদি তুমি ডিসপোজেবল মাস্ক কেনো, তাহলে তুমি যদি ডিসপোজেবল না মাস্ক নিয়ে অন্য যে করো, তাহলে মেক শিওর ইউ ক্লিন ইট, বিকজ তোমার
মুখের যে সমস্ত লালা বা সেগুলোকে হয়তো পোরগুলোকে বন্ধ করে দিল। সুতরাং যেটা যেন ক্লিন থাকে, একবার আই থিঙ্ক 2 কি 3 বার at the most use করে then we should clean it. Otherwise you can use the disposable one, is not that expensive, and use it and then throw it out, so you can do that. তবে মাস্ক হচ্ছে যে মেজর। সেকেন্ড হচ্ছে যে ডিস্টেন্স। এখন ডিস্টেন্সের প্রবলেমটা হচ্ছে you have to be careful about this thing and you have to be smart. এই যে ডিস্টেন্সের প্রবলেমটা যদি কনফাইন জায়গা হয়, তো একটা চার্চের মধ্যে বা একটা কনসার্টে যেখানে তুমি জায়গাটা সেখানে চান্সটা আরো অনেক বেশি, এবং সেখানেও প্রবলেমটা ডিস্টেন্সটা মেনটেন করা মুশকিল। কিন্তু আজকে যদি তুমি রাস্তায় এই যে তুমি এত যদি ঘুরে বেড়াচ্ছ, যেখানে অনেকটা এয়ার স্পেস অনেকটা যে আছে, সেখানে ডিস্টেন্সটা মোটামুটি একটু করলে হবে। আমি বলবো না যে সবাইকে মেক্সিও 6 ফুট করতে পারলে ভালোই, কিন্তু 6 ফুটের জায়গায় যদি 4 ফুটও হয় সেটা এমন কিছু বিরাট বিরাট ব্যাপার হবে না। কিন্তু যেটা যে উই ট্রাই টু ডু মাস্ক অ্যান্ড দ্য হ্যান্ড ক্লিনিং, বাড়িতে ফিরে এসে হাত ধোয়া, জামা কাপড় যদি চেঞ্জ করতে চাও ভেরি গুড, বাট হাত ধোয়া আর মাস্ক ইজ দ্য 2 মোস্ট ইম্পর্টেন্ট থিং। তুমি আজকের রিসেন্টলি আমাকে বলেছিলে, আমার যতদূর মনে পড়ছে, যে এই যে আমরা সমস্ত বাজার করে এনে ধুচ্ছি সেগুলোর আর প্রয়োজন নেই, তো এটা নিয়ে কি কিছু আলোকপাত করবে? হ্যাঁ, সো এখন রিসেন্ট সিডিসি যা ওরা দেখেছে যে না ওই রকম বাইরের থেকে এলে পরে, এটা অরিজিনালি শুরু হয়েছিল, একটা স্টাডি বেরিয়েছিল যাতে করে ল্যাবরেটরিতে কার্ডবোর্ড বক্সের উপর ভাইরাস স্প্রে করে ওরা দেখেছিল যে কতদিন থাকে, তখন বলেছিল 72 আওয়ার্স থাকে। কিন্তু ওগুলো হচ্ছে মোস্টলি স্টাডিটা বেসড অন দ্য ডিটারমিনিং বাই কি বলে ল্যাবরেটরিতে যে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড, বাট নট দ্য ইনফেকশাস ভাইরাস। ওরা পরে ক্যালকুলেট করে দেখেছে যে অ্যামাউন্ট অফ ভাইরাস যে ওরকম জায়গায় থাকতে পারে সেটা এতই মিনিস্কিউল যে ওটা বাজার থেকে তোমার ওটা নিয়ে আসলে কোনো কিছু ট্রান্সমিশন হওয়ার চান্সটা খুবই কম। কিন্তু তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যেটা ভাইরাস নিয়ে যারা কাজ করি, মিনিমাম নাম্বার অফ ভাইরাস হ্যাজ টু বি দেয়ার বিফোর ইট ক্যান ট্রান্সমিট। সুতরাং যদি 4টে ভাইরাস থাকে, দ্যাট নট গোইং টু ডু এনি জব, বিকজ দিস ভাইরাস ইজ নট দ্যাট, ইবোলা মাইট বি বাট নট দিস ওয়ান। সো একটা ডেফিনেট, এবং ওরা ক্যালকুলেট করে দেখেছে যে সিডিসি যে নর্মালি আমরা যা করি যে জান্টিগুলো যাচ্ছ এতে যাচ্ছ, তাতে এমন কিছু সেখানে ভাইরাস কনসেন্ট্রেশন নেই বা যা এতে নেই যে ওতে করলে পরে কোনো কিছু হবে বলে। এখন কেউ যদি ওটা নিয়ে এসে তারপরে স্নিজ করলো, অবভিয়াসলি বুঝতেই পারছো যে তার প্রবাবিলিটি অনেক হাই, কিন্তু নর্মালি দ্যাটস নট দ্য কেস। আচ্ছা, রিসেন্টলি একটা আনন্দবাজার পত্রিকাতে আমি দেখছিলাম যে ওরা বলছে যে মুরগি থেকে একটা ফ্লু আসতে পারে এবং সেটার থেকে সাবধান থেকো। তো আমাদের কি এরকম কোনো অ্যানিম্যাল প্রোডাক্ট থেকে দূরে থাকা উচিত? বা খুব আমাদের ইন্ডিয়াতে আমি আগেও দু একবার এরকম কি বলে আননোন ভাইরাসের এপিডেমিকের সময় আমি ইন্ডিয়ায় ছিল। আমাদের ইন্ডিয়াতে একটা ফর সাম রিজন আছে যে কিছু হলে পরে আগে চিকেন খাওয়া বন্ধ। চিকেন থেকে বুঝি কিছু হলো। ফার্স্ট অফ অল চিকেনের থেকে এখানে আসলে কোনো রকম এভিডেন্স নেই যে চিকেন থেকে, ইনফ্যাক্ট কোনো অ্যানিমাল থেকেই নেই। একটা স্টাডি, একটা কি দুটো রিপোর্ট হয়েছিল যে কোন ব্রাউন জু এক টাইগারের মধ্যে নাকি ওই এই ভাইরাসটা কি পাওয়া গিয়েছিল। আর একটা ওইরকম একটা কোথাও একটা লিমা, তার মধ্যে একটা ভাইরাস পাওয়া গেল। কিন্তু মনে রাখো, ভাইরাসটা পাওয়া গেলেও এই ভাইরাস ডাজন্ট ট্রান্সমিট। সুতরাং যদি থাকে কোনো কারণে ওই সব এক্সোটিক জায়গা, আর চিকেন তো আউট অফ কোশ্চেন। আমরা অনেক স্টাডি করেছে চিকেন, ল্যাম এটসেট্রা, যেগুলো সব এবং খাও না, এখানে ভাইরাস ডাজন্ট গ্রো ইন দেয়ার, এন্ড তার থেকে ভাইরাস আসার কোনো চান্স নেই, অ্যাটলিস্ট নট অ্যাট দিস টাইম। আচ্ছা, আমরা এই ভ্যাকসিনটার দিকে তাকিয়ে আছি, কবে ভ্যাকসিনটা আসবে? তো তোমার কিছু জানা আছে যে ভ্যাকসিনটা কবে আমরা পেতে পারি বা কিরকম কাজ চলছে? ওকে, সো দ্য ভ্যাকসিন ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং। আর তারপর আমি একটু বলবো তোমাকে অ্যান্টিভাইরাল ড্রাগ নিয়ে। তো ভ্যাকসিন হচ্ছে, there is a number of vaccine people are trying. The 4 to 6 viruses which are in the pipeline, the government is spending a lot of money.
নর্মালি ভ্যাকসিন তৈরি করতে প্রায় 3 থেকে 5 বছর লাগে, কারণ ভ্যাকসিনটা রিমেম্বার যখন আমরা বলি ভ্যাকসিন, প্রেসিডেন্ট বলছে 2 বছর কি বলে এন্ড অফ দ্য সামার, এন্ড অফ দ্য ফলে আমাদের ভ্যাকসিন তৈরি। ভ্যাকসিন তৈরি হওয়া আর এফেক্টিভ ভ্যাকসিন তফাৎ আছে। ভ্যাকসিন মানে কি একটা ম্যানুফ্যাকচার করলো একটা জিনিস যেটা আর কি ভ্যাকসিন আছে, তারা অন্য জায়গায় কিছু টেস্ট করে দেখেছে এরকম। বাট রিয়েল ভ্যাকসিন যেটা আমি তোমাকে দেবো, মানে যেটা এফেক্টিভ ভ্যাকসিন বলে, তার জন্য প্রচুর টেস্টিং দরকার। প্রথম আমরা বলি যাকে ফেজ 1, সেখানে সেফটি টেস্টিং হবে, যে সত্যি কোনো তোমাকে অন্যরকম তোমার ওরকম শরীরে কোনো রকম অন্য কোনো সাইড এফেক্ট হলো কিনা। সেকেন্ড হলো যে এইটাই আরেকটু, এই ফেজ 1টাই আরেকটু বড়। ফেজ 1 হয়তো ধরো 600 থেকে 1000, ওইটা যখন নেবে হয়তো 3 থেকে 4000 পেশেন্ট নেবে, প্লাস তখন একটু এও দেখবে যে যদি এটা এফিকেসি একটু আছে কিনা, সেটা বুঝতেই লো। থার্ড হচ্ছে ফেজ 3 হচ্ছে লার্জার স্কেল, 20, 30, 50,000 পিপুল নিয়ে তখন দেখবে যে নর্মাল রেগুলার কেসে। এখন এগুলো প্রত্যেকটা করতেই অনেক সময় লাগে। এর ক্ষেত্রে বিকজ অফ দ্য আর্জেন্সি, so the scientists and the companies, they are really going very much going ahead. তো এখন ফেজ 1 অলরেডি অনেক 4টে ভ্যাকসিনে 2টো ভ্যাকসিন অলরেডি ফেজ 1 হয়ে গেছে। এখন ফেজ 2 কিছু একটা, যে ভ্যাকসিনটা মডার্না বলে একজন যেটা NIH এর সঙ্গে করছে, সেটা একটা যে ভাইরাসের যে নিউক্লিক অ্যাসিড RNA বেসড ভাইরাস, তো সেইটা ওরা ফেজ 1 শুরু করে ফেজ 2 স্টার্ট দিয়েছে, এবং ওরা বলছে যে জুলাই মানে আগস্টে দে মাইট স্টার্ট দ্য ফেজ 3। আচ্ছা, একটা যেটা অক্সফোর্ড থেকে ইউকে থেকে বেরিয়েছে, সেটা হচ্ছে সেকেন্ড ইন লাইন। সেটা কি করেছে, সেটা একটা আমাদের যে একটা পক্স, একটা কোল্ড ভাইরাস, যেটা অন্য একটা স্পিসিসে, আই থিঙ্ক শিম্প্যাঞ্জিতে, যে এটা সেইখান থেকে ওটা নিয়ে সেটাকে মডিফাই করে এই পক্স ভাইরাস, এই আমাদের করোনা ভাইরাসের একটা প্রোটিন ঢুকিয়ে দিয়েছে, তার ফলে সেটা আরো ইমিউন সিস্টেম করবে। তো সেটা হচ্ছে সেকেন্ড। আর 2জন আসছে তার পেছনে। সো অল দিস থিংস আর গোয়িং অন। সো দ্য বেস্ট পসিবল মানে পসিবিলিটি হচ্ছে যে বাই এন্ড অফ দিস ইয়ার, ধরে নাও যে তোমার যে সামথিং ইজ গোয়িং টু কাম, at least we will be able to see যে whether it is working or not. এখন August, September they are going to start a phase 3 with 30,000 people in the Moderna, আর ওরা ওরকম স্টার্ট করবে 20,000 মতো এই অক্সফোর্ডের ভাইরাসটা, তারপরে অন্যরা সব আসছে। এখন তারপর দেখবে যে এফিকেসি কিরকম হয়। মেজর প্রবলেম এসব হওয়ার, একে তো কত হবে কি না হবে, ডোজ, এই এত মিলিয়নস এন্ড মিলিয়নস অফ ডোজ। তবে নর্মালি কি করে লোকেরা, মানে ইন্ডাস্ট্রি বা গভর্নমেন্ট ওয়ান্ট টু স্পেন্ড দ্য মানি, তারা আগে দেখবে করে যেটা হলো তখন ওরা ডোজ তখন ওটা লার্জ স্কেল করবে। এখানে বিকজ অফ দ্য আর্জেন্সি দে ক্যানট ওয়েট, সো দে আর অলরেডি গোয়িং অ্যাহেড অ্যান্ড মেকিং মিলিয়নস এন্ড মিলিয়নস অফ the doses, thinking that if it works it will be ready. That's a very good thing. ওই জন্য দেখবে এই যে গভর্নমেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন মডার্নাকে দিল $500 billion, তো একে পাচ্ছে কি বলে জনসনকে দিয়েছে $500 billion, নো মোর বিলিয়ন এনিমোর, বিলিয়ন। একেও দিয়েছে অলমোস্ট ওই রকম, অক্সফোর্ডের লোকদের ওরকম দিয়েছে, সবই দিচ্ছে। কারণ তারা এখন হবে কি, মানে তুমি এফেক্টিভ হবে কে যায় না। আমি তো 10 মিলিয়ন ডোজ তৈরি করে রাখলাম, তাতে করে সুতরাং এই যে ইনভেস্টমেন্টটা হচ্ছে এখন, এইসবের অনেক রকম আরো অন্যান্য প্রবলেম ছোটখাটো আছে। যেমন এই যে মিলিয়ন ডোজ তৈরি করবে, মিলিয়ন ডোজটা তৈরি করবে কোথায়? বেশ কিছু মিলিয়ন ডোজের মানে যেটা তৈরি করবে এই কান্ট্রিতে আছে, অন্য কান্ট্রিতে গিয়ে তৈরি করবে। ধরো ইন্ডিয়াতে, তুমি জানো কিনা জানি না, ইনস্টিটিউট বলে একটা পুনেতে একটা কোম্পানি আছে, দে আর দ্য লার্জেস্ট ভ্যাকসিন মেকার ইন দ্য ওয়ার্ল্ড। তো এখন অনেকে চেষ্টা করছে যে অনেকে কত করবে যে কি বলে লেট সিরাম ইনস্টিটিউট প্রডিউস দিস ম্যাসিভ অ্যামাউন্ট, কিন্তু মোদি সাহেব অলরেডি বলেছেন ভ্যাকসিন যদি এখানে তৈরি হয় আমাদের তো লোকেদের আগে দিতে হবে। দ্যাট পোজেস এ প্রবলেম।
তুমি এখন এখান থেকে যে যারা যাচ্ছে তারা বলবে ওটা আমি এত টাকা খরচা করছি, আমি এত দিচ্ছি, হাউ ক্যান ইউ বি দ্য ফার্স্ট? তো এইসব মানে আছে যেরকম, তখন একটা একটা মানে কি বলে তোমার একটা কম্প্রোমাইজ প্ল্যান হবে। আচ্ছা তুমি নাও 1 মিলিয়ন, কিন্তু আমাদের জন্য 2 মিলিয়ন থাকে, all these kinds of things are going on, kinds of thing. তারপরে তো এইসব এখন ভ্যাকসিন এমন ভাবে তৈরি করতে হবে যার জন্য রেফ্রিজারেশন দরকার নেই, কারণ নাহলে পরে তুমি মানে অন্য বিদেশে যেখানে যেতে সবারই তো ওয়ার্ল্ড ওয়াইড দরকার পড়ছে, তুমি তখন বলতে পারবে না যে আমাদের ভ্যাকসিন সত্যি আমেরিকার জন্য আর অন্যদের জন্য না, সে তো মানে করা যাবে না, দ্যাটস ইনহিউম্যান। So the bottom line is that we are all expecting the 4-5 vaccines. They are starting so much, and they are not following the conventional. They are just really leapfrogging, going really for this kinds of thing, and technologies have gone up really tremendously amount. So therefore, so you all hope end of this year going to see one way or other. But hope ভালো হোক, মানে কিছু একটা দেখবো যে একটা কিছু করা যাবে। অগাস্ট সেপ্টেম্বর থেকে পিপুল দে উইল স্টার্ট ভ্যাকসিনেটিং দ্য পিপুল। আচ্ছা, অনেক কিছু জানতে পারলাম। আর আজকের এই প্রোগ্রামটা, আমাদের এই পরম্পরা প্রোগ্রামটা মানে পুরোপুরি হচ্ছে বড়দের জন্য, তো তুমি সিনিয়রদের জন্য, তুমি কিছু সিনিয়রদেরকে সতর্ক বাণী দেবে যে এই মুহূর্তে ওরা কিভাবে থাকবেন, মানে গ্রিন জোনে ঢুকে গিয়ে কি সব কিছু ছেড়ে দেবেন, নাকি আরও সতর্ক থাকা দরকার তাদের জন্য এই সময়টা? You have to be careful, but you also have to be smart. In a sense, যে এখন গ্রিন জোনে চলে গেছে, সুতরাং you have to wear mask, you have to wear the gloves, you go someplace. But at this time, যদি আজকে somebody, যারা আমাদের বেঙ্গলি কমিউনিটির মধ্যেই, যারা আপনার মধ্যে যদি, কারণ আমরা সবাই লকডাউন রয়েছি all these 6 months, আমরা কোথাও যাচ্ছি না, কিছু যাচ্ছি না, তাতে যদি একটা লোক বা দুটো লোক যদি কারোর বাড়িতে যায়, I don't think there is any problem on that, provided they wash their hands and go there. আচ্ছা, তাদের বাড়িতে গিয়ে মাস্ক পরে থাকবে কি না থাকবে সে গৃহস্বামী ডিসাইড করবেন, ডিপেন্ড করবে। আমার মনে হয় না যে তুমি যদি আজকে আমাদের যারা এতদিন ধরে রয়েছে, এখন কাদের প্রবলেম, ধরো যারা তাদের বাড়িতে লোক আছে, যারা হসপিটালে কাজ করে বা যাদের বাড়িতে রয়েছে, হ্যাঁ, ইউ মে কনসিডার নট গোয়িং দেয়ার হাউস ফর লিটল ওয়াইল, এখন ফর দ্য টাইম নেই, আর 2-1 মাস যাক, তারপরে যখন থিংস আর গোয়িং টু স্টার্ট টু কুল ডাউন, বাট ইন দ্য মেন টাইম ওয়াশ ইউর হ্যান্ডস, ডু দ্য থিংস। বাট ইফ ইউ নাও গো টু সিনিয়র টাইমে যদি একটু কি বলবা, জিম টাইমে যদি শর্ট টাইমের জন্য যদি জায়ান্টিক্যাল গেলে, I don't think there's that kind of any problem, because in our area the infection rate is extremely low, এবং because of the size and the space and everything, they are, if you use the mask and if you follow the stores are taking care of really good, they are keeping the distance, they are doing these things and kinds of things. I don't think that there's that much of problem. You're not going there and mingling with somebody, you're not going there for spending 5 hours and ওখানে বসে কারোর সঙ্গে গল্প করছো, সেরকম তো হবে না। You just go there quickly, bring the things, come home, you'll be fine. থ্যাংক ইউ সো মাচ ফাল্গুনিদা, খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। তুমি খুব ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, শিগগিরই দেখা হবে, কথা হবে। বাই বাই। Next, we are going to listen to Chanda Gupta. Chandadi started her music career at the age of 5 with her father. She started her serious music endeavor with Guru Shri Balai Bhattacharjee and later with Sudhir Chatterjee and legendary Tarapada Chakraborty. At the age of 15, she won the first prize at Young Division of Tansen and Sadarong Sangeet Sammelan in classical music. Since then, she could not continue her music for some time because she was busy in finishing her PhD at the Calcutta University. Her informal music endeavor got rejuvenated when she came to Madison, Wisconsin as a postdoc and then at Pittsburgh. She has a passion for Indian classical music. People at Pittsburgh have seen her being involved in many BAP-sponsored cultural programs.
আনন্দে নাচো নটরাজকে মহাকাল দোলায় তাল ভল ভুল সৃজন ছন্দে ছড়াতে তব জটিল জট শিশু শশীর কিরণ ছোট ছড়াতে তব জটিল জট শিশু শশীর কিরণ ছোট উমারে বুকে ধরিয়া সুখে উমারে বুকে ধরিয়া সুখে দোলো দোলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজকে মহাকাল প্রলয় তাল ভল ভুল সৃজন ছন্দে মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধ্বনি তরঙ্গে মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধ্বনি তরঙ্গে সঙ্গীত জাগাও খিতাব নিত বিহঙ্গে নন্দ শ্রোতা মন্দাকিনী সুরভিত তরঙ্গে সঙ্গীত জাগাও খিতাব নিত বিহঙ্গে তুতুরা ফুল খুলি গা ফেলে জটাতে পর চম্পা পেলে ধুতুরা ফুল খুলি গা ফেলে জটাতে পর চম্পা পেলে হে আগে কবি নবীন মনি হে আগে কবি নবীন মনি বলো বলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজকে মহাকাল প্রলয় তাল ভল ভুল সৃজন ছন্দে মহাকাল প্রলয় তাল ভল ভুল সৃজন ছন্দে সৃজন ছন্দে সৃজন ছন্দে কি প্রোগ্রাম ভালো লাগছে তো? সবাই এনজয় করছো তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি না। কি ভালো লাগছে? আচ্ছা, আপনাদের কমেন্ট সবাই পাঠাবেন কেমন লাগলো এই প্রোগ্রামটা। যাই হোক, প্রোগ্রামের দিকে এগিয়ে যায়। আমাদের পরবর্তী প্রোগ্রাম কবিতা। কবিতা করে শোনাবেন নমিতা রায়। নমিতাদি আর চণ্ডীদাকে পিটসবার্গের বাঙালিদের কাছে নতুন করে চেনানোর কোনো প্রয়োজন নেই। ওনারা সত্যি সদা থাকেন আনন্দে। কয়েক বছর হলো ওরা চলে গেছেন বস্টনে, কিন্তু এখনো পিটসবার্গের সঙ্গে তাদের নারীর টান। বস্টনে কন্যা, জামাতা আর নাতি নাতনিদের নিয়ে তাদের আনন্দের সংসার।
চণ্ডীদার আর নমিতাদির এই কবিতাগুলো সত্যি আমরা ভীষণ রকমের কৃতজ্ঞ যে এই কবিতাগুলো ওরা পাঠিয়েছেন সময় পার করে। এখন শুনে নিন নমিতাদির এই কবিতাটা। নমস্কার, আমি রবি ঠাকুরের একটি কবিতা পড়ে শোনাচ্ছি। কবিতাটির নাম প্রচ্ছন্ন। মোর কিছু ধন আছে সংসারে, বাকি সব ধন স্বপনে নিভৃত স্বপনে। ওগো কোথা মোর আশার অতীত, ওগো কোথা তুমি পরশচকিত। কোথা গো স্বপন বিহারী, তুমি এসো এসো গভীর গোপনে। এসো গো নিবিড় নীরব চরণে, বসনে প্রদীপ নিবারি। এসো গো গোপনে। মোর কিছু ধন আছে সংসারে, বাকি সব ধন আছে স্বপনে নিভৃত স্বপনে। রাজপথ দিয়ে আসিও না তুমি, পথ ভরিয়াছে আলোকে প্রখর আলোকে। সবার অজানা হেমোর বিদেশী, তোমারে না যেন দেখে প্রতিবেশী। হেমোর স্বপন বিহারী। তোমারে চিনিব প্রাণের পুলকে, চিনিব সজল আখির পলকে। চিনিব বিরলে নেহারি পরম পুলকে। এসো প্রদোষের ছায়াতল দিয়ে, এসো না পথের আলোকে প্রখর আলোকে। নমস্কার। পরবর্তী অনুষ্ঠান একটি রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতটি গেয়ে শোনাচ্ছেন মালা সাহা, আমাদের প্রিয় মালাদি। মালাদি বনানীদির কাছে, বনানী ঘোষের কাছে শিক্ষা গ্রহণ করেছেন। ভীষণ ভালো গান করেন। হয়তো গলাটা সাথ দেয় না, কিন্তু অসম্ভব ভালো একজন শিল্পী মালাদি। মালাদির এই গানটি এখন আমরা শুনব সবাই মিলে। এটা বলে নাও, বলো। আমি মালা সাহা আজ আনন্দ সন্ধ্যায় আপনাদের একটি গান শোনাচ্ছি, মুক্ত ছন্দে রবীন্দ্রসঙ্গীত। প্রাণেশ্বর
পরবর্তী অনুষ্ঠানে চলে যাব। পরবর্তী অনুষ্ঠানটি নাচ, সজনী সজনী রাধিকা আলো দেখ বহু চাহিয়া। নাচটি পরিবেশন করছেন শুভাদি, আমাদের প্রিয় শুভা মল্লিক। শুভাদি 2 বছর বিএপির প্রেসিডেন্ট ছিলেন। তিনি হিন্দু জৈন টেম্পলের প্রেসিডেন্ট ছিলেন এক সময়। ম্যাগি উইমেন্স হসপিটালে জেনেটিক্যাল রিসার্চের সঙ্গে যুক্তও ছিলেন কিছুদিন। এই মুহূর্তে স্বামী প্রবীর মল্লিকের অফিসের সমস্ত দায়িত্ব শুভাদির কাঁধে। ওনাদের 3 সন্তান, লীনা, নবীন ও নেল, আর 2 নাতি, লুকা আর রোমান। ওরাও কিন্তু বিএপি সবার সঙ্গে যুক্ত, ওতপ্রোতভাবে জড়িত। বিএপির প্রত্যেকটা অনুষ্ঠানে লীনাকে আমরা দেখতে পাই ওর ছেলেদের সঙ্গে। উপভোগ করুন আমাদের শুভাদির নাচ, সজনী সজনী রাধিকা আলো দেখ বহু চাহিয়া। Namaskar. The people who don't know me, I'm Shubha Molli. Today I'm able to do this because of the encouragement from Tonushri, Miradi, and of course my family. We moved to Pittsburgh 38 years ago. We have been in USA for 41 years. We raised our children in Pittsburgh, my daughter Lena and my 2 sons Naveen and Neil. And today this is a tribute to this great city of Pittsburgh and to Bengali Association of Pittsburgh. Namaskar. लगा मन
এরপর একটু অন্য স্বাদে চলে যাই। অনেকক্ষণ তো গান বাজনা শুনছি, কবিতা শুনছি, এবার একটু অন্য স্বাদ, গল্প। গল্প পড়ে শোনাচ্ছেন আমাদের সমরদা, সমর সাহা। সমরদা ভীষণ ভালো লেখেন। সমরদা আসলে ওনার বেশ কিছু লেখা আমাকে পাঠিয়েছেন, কিন্তু সেগুলো এতই বড় যে এই অনুষ্ঠানে দিতে পারলাম না, ভীষণই দুঃখিত। পরবর্তী কোনো একটা অনুষ্ঠানে সেগুলো আমরা শুনব। ভীষণ সুন্দর সুন্দর গল্প, অসাধারণ উনি লেখেন, রিসার্চ ওয়ার্ক। আজকে যে লেখাটি আমাদের সমরদা পড়ে শোনাবেন সেটি তার ভাতৃবধূর লেখা, ভাতৃবধূ সুস্মিতা সাহার লেখা। উনি এই গল্পটি আমাদের পাঠিয়েছেন, নিজে পড়েছেন, সময় বার করে যে এটা আমাদের পাঠিয়েছেন অসম্ভব ব্যস্ততার মাঝেও, তার জন্য সমরদার কাছে আমি কৃতজ্ঞ। শুনে নিন সমরদার গল্পটি। নমস্কার, আমার নাম সমর সাহা। আমি আপনাদের একটি গল্প শোনাতে চাই, পড়ে শোনাতে চাই। গল্পের লেখিকা সুস্মিতা সাহা। সুস্মিতা আমার ছোট ভাইয়ের বউ, এবং গল্পটির টাইটেল হচ্ছে আমার মেয়ের মাতৃভক্তি। হ্যাঁ, মাতৃভক্তি বটে। তা এই একটি বিষয়ে আমি সত্যি নিদারুণভাবে অহংকারী। এখন প্রশ্নটা হলো, নিদারুণ কেন? দারুণ অহংকারী লিখতে পারতাম। আসছি সে কথা একটু পরে। তার আগে নিজের স্বভাব চরিত্র সম্পর্কে দুটি কথা বলে নিই। আমার অনুমান ঈশ্বর আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন একজন আন্তর্জাতিক মানের বেবি সিটার হিসেবে গড়ে তোলার জন্য। প্রায় শৈশবকাল থেকেই আমার সেই প্রতিভার খবর ছড়িয়ে পড়েছিল পাড়াময়। মাত্র 11-12 বয়স থেকে পাড়া প্রতিবেশীর কত বাচ্চাকে যে আমি একবারে আক্ষরিক অর্থে বুকে পিঠে করে মানুষ করেছি তার হিসেব নেই। সেই সময় প্রচারের এমন ঘন ঘটা ছিল না, একেবারে আক্ষরিক অর্থে ছিল না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সহজলভ্য ক্যামেরা কিছুই ছিল না, তাই সেসব কথার কোনো প্রমাণও নেই। থাকলে এতদিনে বেবি সিটার দিদি নাম্বার 1 অথবা ধাত্রীশ্রী টাইপের পুরস্কার ঠিকই আমি পেয়ে যেতাম। যাই হোক, এহেন স্বভাবের একজন মা যে তার নিজের সন্তানকে পেয়ে একেবারে মাত্রার অতিরিক্ত আধিক্ষেতা করবেন, সেসব কথা বলাই বাহুল্য। আশেপাশের লোকজন সে কথা বলছেন বহুবার। আমার অবশ্যই সেসব কথায় কিছু আসে যায় না। আত্মজা কন্যা সন্তান, আমি তখন খুশিতে আহ্লাদে একেবারে দিশেহারা। দুহাতের মধ্যে একটি জ্যান্ত পুতুল, তাকে নিয়ে যা খুশি করা যায়। সত্যিকারের স্নান করানো, খাওয়ানো, সাজানো, আর কি চাই? জন্মলগ্ন থেকে শিশু স্বাভাবিক নিয়মেই মাকে প্রথম চেনে। আমার মেয়েও তাই। কিন্তু তার কিছুদিন পর থেকেই বোধ করি এমন খেলার সাথী মা পেয়ে মেয়েটা আমার অতিরিক্ত ন্যাওটা হয়ে উঠল। ওর জগৎ শুদ্ধ মাময়। আশেপাশের লোকজনেরাও মজা করে ওকে বেড়ালছানা বলতো। সারাদিন মায়ের পায়ে পায়ে ঘুরঘুর। আমার কিন্তু একটু অসুবিধা হতো না, কখনো বিরক্ত বোধ করতাম না। ও পরের ঘটনাগুলো খুবই স্বাভাবিক ও সাধারণ, কিন্তু আমার মেয়ের মাতৃভক্তির অসাধারণ সব নমুনা পেতে শুরু করলাম তার স্কুল ভর্তি হওয়ার সময় থেকে। স্কুল ভর্তির ইন্টারভিউ দিয়ে তার ইন্টারভিউয়ের ঘটনা দিয়েই শুরু করি। বড় স্কুলে নার্সারি ক্লাসের ভর্তি পরীক্ষা। বাবা মায়ের যে কী টেনশন! যাই হোক, সদয়া শিক্ষিকা একটি ছবির বই মেয়ের সামনে তুলে ধরলেন। একটি বড় সড়ো
সাইজের পাউরুটির ছবি দেখিয়ে বললেন, ইংরেজিতে প্রশ্ন করলেন, বলো তো এটা কি? এই যে একেবারে চেনা জিনিস। বুক ফুলিয়ে আদো আদো স্বরে মেয়ে উত্তর দিল, হাফ পাউন্ড। দিদিমণি আরেকটু সাহায্য করার জন্য বললেন, ভালো করে দেখো তো এটাকে ব্রেড বলে কি না। চেনা জানা জিনিস নিয়ে বেশি কথা শিশুদের পছন্দ নয়। সে গম্ভীরভাবে জানিয়ে দিল, আমার মা এটাকে হাফ পাউন্ডই বলে, এবং তার কাছে মায়ের কথাই শেষ কথা। টিচার আবার দ্বিতীয় প্রশ্নে চলে গেলেন। মাছের ছবি দেখিয়ে তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি জানো মাছ কোথায় থাকে? প্রবল আত্মবিশ্বাসের সাথে মেয়ে উত্তর দিল, মাছের ঝোলে। পাছে দিদিমণির বুঝতে অসুবিধে হয়। মেয়ে আমার আবার আরও ব্যাখ্যা করে বলে উঠল, আমার মা যখন ঝোল রান্না করেন সেইখানে মাছ থাকে। ইন্টারভিউয়ের কথা আর নয়। যুগের নিয়ম অনুসারে আমার মেয়ের স্কুলে যাওয়া শুরু 3.5 বছর বয়স থেকে। একেবারে প্রথম দিন থেকেই মাকে ছেড়ে স্কুলে যাওয়া সময় সে পরিত্রাহী চিৎকার ও কান্না শুরু করলো, এবং পরবর্তী প্রায় 2 বছর সে কান্না আর থামেনি। এ ব্যাপারে শিশুদের একটি বিশ্ব রেকর্ড সত্যি আছে। আশেপাশের বাড়ির অনেকেই সেই সময় অ্যালার্ম ঘড়ি ব্যবহার করা বন্ধ করে দিয়েছিলেন। এই কান্নার একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, সেটাও বলি। কোনো রকমের টেনে হিঁচড়ে থাবড়ে থুবড়ে মেয়েকে আমরা যেই তার নার্সারি ক্লাসে বসিয়ে দিয়ে আসা হতো, সাথে সাথে তার সব কান্না বন্ধ হয়ে যেত। তখন সে অত্যন্ত মনোযোগী লক্ষ্মী মেয়ে। সারাদিন প্রতিটি লেখাপড়া সে নিখুঁতভাবে করত, টিচারের কথা শুনত। কিন্তু আশ্চর্যের বিষয়, পড়াশোনা শেষ হওয়ার পরে লাস্ট পিরিয়ডে যখন সাধারণত নার্সারি কেজি ক্লাসের বাচ্চাদের হেড ডাউন করে ঘুম পাড়িয়ে রাখা হয়, তখন শুরু হতো আমার মেয়ের সেকেন্ড রাউন্ড কান্না, এবং সেটি চলতো ছুটির ঘন্টা না বাজা পর্যন্ত, স্কুল গেটের সামনে আমাকে না দেখা পর্যন্ত। আর কে না জানে হাই তোলা, হাসি ইত্যাদির মতো কান্নাও যথেষ্ট ছোঁয়াচে। অতএব আমার মেয়েকে কাঁদতে দেখে ক্লাসের তাবর তাবর স্মার্ট ও ডাকাবুকো বাচ্চাদের বোধ করি মায়ের কথা, বাড়ির কথা মনে পড়ে যেত। শুরু হয়ে যেত ক্লাসরুম জুড়ে এক ভয়াবহ কান্নার রোল। এসব কথা আমি কীভাবে জেনেছি কি আর বলবো। আমার মেয়ের নার্সারির ক্লাস টিচার এবং আয়ামাসির সেই মধুর বাক্যগুলো আমার মনের মধ্যে গুঞ্জরিত হয়ে হন্ট করে আর কি। যাক, সেসব কথা যত কম বলা ততই মঙ্গল। এই রে, আত্মজয়ের কথা লিখতে বসছি আর আদিক্ষেতা একটু বেশি হয়ে যাচ্ছে, রচনাটি আকারও বড় হয়ে যাচ্ছে। না, এবার সংক্ষেপে আমার মেয়ের মাতৃভক্তির লিখিত প্রমাণগুলো বলি। দেখতে দেখতে শিশুর ক্লাস 1 হলো। শুরু হয়ে গেল আমার মেয়ের বাংলা পড়া। আহা, সে কি আনন্দ! আমার মন প্রাণ ঢেলে পড়াতাম ওকে। বছর শেষে সে উঠল ক্লাস 2-তে, এবং বাংলাতে বাক্য রচনা করতে হবে। বাক্য রচনা শেখার প্রথম দিনেই আমার মেয়ে বাজিমাত করে ফেলল। ক্লাসে ঘুম শব্দটি নিয়ে বাক্য গঠন করতে হবে। আমার ছোট্ট মেয়েটি অনেক আনন্দে লিখে ফেলল, মা পাশে শুলে ভালো ঘুম হয়। বাংলা খাতাটি বাড়িতে আনার পর আমার সে কি অহংকার মেশানো আনন্দ। মেয়ের রচিত বাক্যটি যেন আমার মাতৃত্বের পুরস্কার। মনের আনন্দে খাতাটিকে সবাইকে দেখালাম। কিছুদিন পরে আবার নতুন শব্দ, রাজপথ। দেখলাম মেয়ে লিখেছে, আমার মা রাজপথ দিয়ে হেঁটে যান। ভালো কথা, মেয়ের সব বাক্য রচনায় তার মাই নায়িকা। ফার্স্ট টার্ম পরীক্ষার আমার মেয়ে বাংলায় দারুণ নম্বর পেল। পরীক্ষার খাতা বাড়িতে দেখতে দেওয়া হয়, সেখানে বাক্য রচনা, নতুন শব্দ ভিখারি। আমার মেয়ে নির্ভুলভাবে লিখল, আমার মা একজন ভিখারি। ভালো নম্বর পেয়েছে এই আনন্দে পরীক্ষার খাতাটি যথারীতি মেয়ের বাবাকে দেখালাম। প্রবল অট্টহাসির সাথে কর্তা বললেন,
দেখো দেখো, তোমার মেয়ে কিন্তু সত্যি অন্তর্যামী। এই বয়সেই তোমার স্বভাব চরিত্রের সঠিক বুঝতে পেরেছে। কি আর বলবো, মেয়ের ব্যাকরণগত নির্ভুল বাক্য রচনা পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার খুশির সাথে তার পিতার অট্ট হাসি, সব মিলিয়ে আমি কেমন একটু ঘেঁটে গেলাম। এবার ক্লাস 3। আইসিএসসি বোর্ডের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পড়ানোর মান খুবই উঁচু। ক্লাস 3-তে শুরু হয়ে গেল বাগধারা। মেয়ের পড়াশোনার প্রতি মনোযোগ আর মাতৃভক্তি দুটোই তখন উত্তরোত্তর বেড়ে চলেছে। ক্লাস 3 বাংলা পরীক্ষাতেও মেয়েও দারুণ নম্বর পেল। যথারীতি এবারও বাড়িতে পরীক্ষার খাতা এলো। এবার বাক্য রচনার বাগধারা ব্যবহার করা। পরীক্ষায় প্রথম বাগধারাটি এসছে পটল তোলা। মেয়ে অসাধারণ কল্পনা মিশিয়ে বাক্য রচনা করেছে, আমার মা রোজ বিকেলে বাগানে পটল তোলেন। না, আমি হাসবো না কাঁদবো নাকি সত্যিই পটল তুলবো স্থির করতে না পেরে সেই খাতাটি একেবারে লুকিয়ে ফেলেছিলাম, কাউকে দেখায়নি। যাই হোক, আমার মেয়ের মাতৃভক্তির প্রমাণ কিন্তু শুধু বাংলা ভাষাতেই সীমাবদ্ধ থাকেনি। যে ভাষায় লিখলে সারা পৃথিবী জানতে পারে, সেই ইংরেজি ভাষাতেও আমার মেয়ে আমার লিখিত প্রমাণ দিয়েছে তার মাতৃভক্তির। বেশি ব্যাখ্যা যাব না। বালিকাটি তখন ক্লাস 4-এ। তখন তার সকল বাংলা বাক্য রচনা ও ইংরেজি মেক সেন্টেন্সের প্রধান চরিত্র তার মা। ইংলিশ গ্রামারও সে ভালো শিখেছে। ক্লাস টেস্টে গ্রামার সম্পূর্ণ আনসীন, অর্থাৎ অজানা। প্রশ্ন এসছে অ্যাট লাস্ট দিয়ে বাক্য গঠন করতে হবে। আমার মেয়ে নির্ভীক চিত্তে লিখে ফেলল, অ্যাট লাস্ট মাই মাদার ডাইড। এরপরের গল্প অন্য গল্প। ইংলিশ টিচার চমকে গিয়ে কিংবা ব্যথিত হয়ে বোধ করি সমবেদনা জানাবার জন্য ছাত্রীর বাবাকে স্কুলে ডেকে পাঠিয়েছিলেন। স্কুল থেকে অসময়ে ডাক, সাংঘাতিক ব্যাপার। অতএব পিতা মাতা আমরা দুজনেই স্কুলে ছুটে গেছিলাম। সেদিন সেখানে আমাকে সশরীরে বর্তমান দেখে দিদিমণি এবং প্রিন্সিপাল ম্যাডাম ঘাবড়ে গিয়ে মনে হয় পেতনি ভেবে ভিমড়ি খেয়ে অস্থির। সেসব গল্প আরেকদিন বলবো। কিন্তু আমার মেয়ের মাতৃভক্তির জন্য কেন আমি নিদারুণ অহংকারী সে কথা আশা করি সকলেই বুঝতে পেরেছেন। এরপর যার গান আমরা শুনতে যাচ্ছি তিনি আমাদের শেফালি মাসি, শেফালি দি, শেফালি, ডক্টর শেফালি মুখার্জি, যিনি বাগান, শরীরচর্চা ভীষণভাবে ভালোবাসেন। শুধু তাই নয়, হিন্দি আর বাংলা গান উনি সবসময় গুনগুন করতে থাকেন। হয়তো সাঙ্গীতিক তালিম সেভাবে হয়নি, কিন্তু অদম্য ইচ্ছা, গান গাওয়ার অদম্য ইচ্ছা তাকে কখনো পিছনে ফেলে রাখেনি। তাই আমরা প্রায়শই দেখতে পাই শেফালি মাসির গান ঘরোয়া বা অন্য কোনো প্রোগ্রামে, সে লতা মঙ্গেশকরের গানই হোক বা সন্ধ্যা মুখার্জির। আজকেও এরকমই একটি গান উনি শোনাতে আসছেন আমাদের, প্রচেষ্টা করেছেন বলতে পারি। শুনিয়ে নিন এই গানটা শেফালি মুখার্জির কণ্ঠে। ওটা একটু কমিয়ে দেবে, একটুখানি একটা নচ, ওই ব্লুটা একটা নচ। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে। অন রয়েছে তো নাকি? নমস্কার, আমার নাম শেফালি মুখার্জি। আমি ইন্ট্রোডাকশন দিচ্ছি। আমি ছোটোবেলা থেকেই সেমি ক্লাসিক্যাল গান করি, এখনও করি। এই যে গানটি আজকে করছি ওটি সলিল চৌধুরীর লেখা আর কম্পোজ করা বাংলাতেই। আর এই গানটি এত সুন্দর যে 6-7টি ল্যাঙ্গুয়েজ ওরা অ্যাডাপ্ট করেছে ফর দেয়ার মুভিজ। লেজেন্ডারি সিঙ্গার্স লতা মঙ্গেশকর, শ্রেয়া ঘোষাল, সন্ধ্যা মুখার্জি,
ইয়সুদাস, অনেক লোকে গিয়েছেন এই গানটি। আমি যে ভার্সনটি গাইছি ওটি হলো শ্রেয়া ঘোষালের গাওয়া, বাংলায় পুরোটাই। মাঝে মধ্যে একটা দুটো সেন্টেন্স হিন্দিতে দিয়েছেন, দ্যাট মেক্স দিস সং ভেরি স্পেশাল। আচ্ছা, আশা করি আপনাদের সকলকার ভালো লাগবে। নিসা গামা পানি সারে গা 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 রে পাখি গা, সোনার শেকল দেব, সোনার খাঁচা দেব, সোনায় ভরিয়ে দেব গা। নিসা গামা পানি সারে গা 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 রে পাখি গা, সোনার শেকল দেব, সোনার খাঁচা দেব, সোনায় ভরিয়ে দেব গা। নিসা গামা পানি সারে গা। উড়ে আয় বনে বনে ঘুরে কেন মরিস, ইডালে সে ডালে নেচে নেচে মিছে ঘুরিস ফিরে উড়ে আয়। বনে বনে ঘুরে কেন মরিস, ইডালে সে ডালে বেচে বেচে মিছে ঘুরিস ফিরে আয়। নিসা নিসা নিধা পমা গা রে সা, নিসা গামা পানি সারে গা। आ आ रे मितुआ, जन्म जन्म से है हम तो प्यासे, आ संग मेरे गा। निसा गम पानी सारे गा। আমি যে বড়ই বড়ই একলা, তোর বিনা জীবনের কাটে না বেলা। আমি যে বড়ই বড়ই একলা, তোর বিনা জীবনের কাটে না বেলা। আভি যা बरसा दे प्रीत का आंगन, बरसों के जलते मन की बुझ जाए अगन। ना भी जा बरसा दे प्रीत का सावन, बरसों के जलते मन की बुझ जाए अगन। नूरे आए সুরে সুরে সুরভিত দে করে, প্রাণের খাঁচারে শূন্য তারে দুই দেরে ভরে। আ নিসা নিসা নিধা পমা গা রে সা, নিসা গামা পানি সারে গা 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 রে পাখি গা। সোনার শেকল দেব, সোনার খাঁচা দেব, সোনায় ভরিয়ে দেব গা। নিসা গামা পানি সারে গা। গাপধানি ধা গাপধানি ধানি ধাপা গাপধানি ধা ধানি সা দা পা ধা ধানি সা ধানি পাধানি পাধা গামা পাপমা নি পা রে নি পা গা সা রে সা নি সা পাধা নি পা গামা পা গামা রে সা নি সা গামা পা নি সা রে গা। आ आ रे मितुआ, जन्म जन्म से है हम तो प्यासे, आ संग मेरे का। निसा गम पानी सारे गा। এটা পাঠিয়ে দাও। Dr. Prabir Malik moved to Pittsburgh along with his wife Shubha in 1982 from Boston.
He is an established psychiatrist in this area. Last year, he was awarded Lifetime Achievement Award from Pennsylvania and Allegheny Medical Society. He also runs 2 charitable clinics in India. A past president of BAP and a dedicated volunteer in Hindu Jain temple, he manages all their garden. And today we are going to watch some pictures taken from that beautiful garden, and I'm sure we are all going to love it. Let's keep watching. প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে যে এই গানটি আমরা শুনব সেটি একজন নয়, 2 জনের কণ্ঠে। সীমাদি এবং তার স্বামী এমডির কণ্ঠে, এমডি মনমোহন চৌবেজির কণ্ঠে। এমডি আমাদের কাছে একটি প্রিয় নাম। স্মিত হাসি, ঋজু মানুষটি হাস্যরসে পরিপূর্ণ। যে কোনো ব্যাপারে তার অপূর্ব বিশ্লেষণ আমাদের সমৃদ্ধ করে। অধ্যাপনার মাঝে মাঝে সময় পেলেই পুরনো হিন্দি গান, রাফির বা সাইগালের গানগুলো গুনগুন করেন এবং সত্যিই অসম্ভব ভালো একটা গলা তার। আজকের এই হিন্দি গানটি 2 জনের গাওয়া এবং সত্যিই অপূর্ব। আপনারা সবাই মুগ্ধ হবেন আমি জানি। প্লিজ শুনে নিন এই গানটি। সবাই মিলে আমরা আবার পৌঁছে যাব সেই পুরনো দিনের বলিউডে, বাঙালিদের কাছে যা ভীষণ প্রিয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রামটিতে থাকার জন্য, যারা ভিডিও পাঠিয়েছেন তাদের জন্য, যারা আমাকে অসম্ভব সাহায্য করেছেন তাদের জন্য। না হলে এটা সফল হতে পারতো না। আমার প্রত্যেকটি বন্ধু, আমার কমিটির প্রত্যেকটি মানুষ অসম্ভব সাহায্য করেছেন। তাদেরকে অকুণ্ঠ শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম। সবাই সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে যেন দেখতে পাই খুব শিগগিরই। আশা করব সব চলে যাবে। আবার আমরা নতুনভাবে সবাইকে সবাই দেখতে পাবো, জড়িয়ে ধরব, কথা বলবো, গল্প করব সেই আগের মতন। শুভরাত্রি। जिनका मोह करे मन रे तू काहे ना धीर धरे ओ निर्मोही मोह न जाने जिनका मोह करे मन रे तू काहे ना धीर धरे इस जीवन की चढ़ती ढलती धूप को किसने बांधा रंग पे किसने पहरे डाले रूप को किसने बांधा काहे न जतन करे मन रे तू काहे ना धीर
निर्मोही मोह न जाने जिनका मोह करे मन रे तू काहे न धीर धरे उतना ही उपकार समझ कोई जितना साथ निभा दे जन्म मरण का मेल है सपना ये सपना बिसरा दे कोई न संग मरे मन रे तू काहे न धीर धरे ओ निर्मोही मोह न जाने जिनका